আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, আর সাথে আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বাজারে কোনো পণ্যের দাম বেড়ে গেলেই হঠাৎ করেই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, এতে উৎপাদনকারীর অধিকার ক্ষুণ্ণ হয়, এমন মন্তব্য করেছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সোমবার রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশে পর্যাপ্ত পশু মধুজাত আছে জানিয়ে উপদেষ্টা বলেন, খামারিদের বাঁচাতে কোনোভাবেই দেশে মাংস আমদানি করা হবে না। খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। বাণিজ্য মন্ত্রণালয় ভাবলো যে দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করব, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায় এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয় কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলন চলছে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সফল হবে আমি বলছি যে ঠিক এরকমই কিছু কিছু কৃষি পণ্য আছে যেটা আপনার ঠিক বাড়ি থেকে আনতে পারবেন না, কিন্তু যেসব ছোটোখাটো বাজার বা আপনার পাইকারি বাজার ওখানে আছে, সেখান থেকে সরাসরি আপনার ভোক্তা পর্যায়ে আনার জন্যে এই সাপ্লাই চেইনটাকে শর্ট করতে হবে। মাঝখানে যে অনেকগুলি স্টেপ রয়েছে, এইটা আমাদেরকে কমিয়ে আনতে হবে এবং তাতে করে খরচ কমে আসবে, দামও সহনশীল হবে, আমাদের ভোক্তাদেরও উপকার হবে। জি স্যার শেষ করুন। আমি আর একটা কথা বলেই শেষ করতে চাই, তা হলো আমরা গত কোভিডে দেখেছি যে আমরা যে কোভিডে খাদ্য সংকটে পড়িনি, তার কারণ কি? আমাদের কিন্তু মোটামুটিভাবে উদ্বৃত্ত না হোক যথেষ্ট ছিল। কৃষিকে আমরা শিল্পের উপরে প্রাধান্য দেব না, এই যে মনোভাব, এটা আমাদের পরিহার করতে হবে। কেমন আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আমাদেরকে ফাস্টার ইয়েতে নিতে পারবে, ট্র্যাকে নিতে পারবে, কিন্তু সংকটকালে এই কৃষির যদি উন্নতিটা না হয়, সে সংকট আমরা কিন্তু উত্তরণ করতে পারবো না। সুতরাং এই কৃষির প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার, নজর দেওয়া দরকার। এর জন্যে সংস্কার করুন, কমিশন করি, আমরা যাই করি না কেন, সমন্বিত উদ্যোগ নিতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর। দর্শক, আমরা ছিলাম হোটেল সোনারগাঁয়ে, সেখানে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতি সম্মেলনের চলছে, আমরা সেই বক্তব্য শুনছিলাম। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। চলতি মাসের শেষ নাগাদ নতুন রূপে বাজারে আসছে নতুন কাগজে নোট, যেখানে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি, দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির নানা নিদর্শন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে নতুন 1000 টাকার নোটের অনুমোদন দিয়েছে গভর্নর। তবে 9 ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনও ছাড়া হবে না বাজারে। মিনা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। বাজারে নতুন নোটের সংকট, বেড়েছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা, ফলে অনেকেই পুরনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল থেকে। বাড়তি টাকায় এসব নোট পাল্টাতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের। যদিও ব্যাংকগুলোর ভল্টে পুরনো নকশার নতুন টাকা মজুদ প্রায় 15,000 কোটি, তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সেগুলো বিতরণ বন্ধ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ডামি প্রিন্টের অনুমোদন হয়ে গেলেই টাকশালে দ্রুতই শুরু হবে টাকা ছাপানো। আমরা নতুন 9 প্রকারের নোট নতুন ডিজাইন করে মার্কেটে ছাড়বো। 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের প্রতিফলন এই ছবিতে থাকবে, সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো তো থাকবেই।
2 থেকে 1000 টাকা পর্যন্ত মোট 9 শ্রেণীর নোট ছাপাতে সময় লাগবে 18 মাস। তবে বাজার চাহিদার বিবেচনায় মে মাসের শেষেই নতুন টাকা ছাড়তে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা ছিল এন্ড অফ দ্য মে যে আমরা ছাড়া শুরু করব, ইস্যু করা শুরু করব, কারণ ছাপানো কমপ্লিট হয়ে গেলে ইস্যু করাটা তো শুধু 1-2 দিনের ব্যাপার। গাজীপুর থেকে এখানে আসবে, গভর্নমেন্ট ইস্যু করে দিবে। ডামি প্রিন্ট যেটা হয়েছে সেটার অ্যাপ্রুভাল যেহেতু কিছুটা বিলম্বিত হলো মাঝখানে সপ্তাহখানেক, সেই হিসাবে তার একটা প্রতিফলন, সেটা বডিলি এটাও শিফট হয়ে যেতে পারে, 1 সপ্তাহ বেশি লাগতে পারে আর কি। তবে এখনো মে এন্ডকে টার্গেট করেই তারা কাজ করে যাচ্ছে। সব টাকা না ছাড়লে ভোক্তা পর্যায়েও কাটবে না নতুন নোটের সংকট, এমন ইঙ্গিত এই অর্থনীতিবিদের। নতুন নোটের একটা ইম্প্যাক্ট পড়বে এবং সেটা কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। তবে এই নোটগুলো যদি আস্তে আস্তে ছাড়া হয়, মানে প্রথমে অনেকগুলো নোট না ছেড়ে অল্প কিছু নোট বাজারে ছেড়ে আস্তে আস্তে প্রভাবটা দেখে মূল্যস্ফীতির কোনো প্রভাব পড়লো কিনা সেটা বিচার বিবেচনা করে তারপরে আবার নোট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। আর এর পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনীতি চঞ্চল হয়ে উঠবে এবং তার যে বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটি গুলো আছে, যে কার্যক্রমগুলো আছে, সেটা পরিচালিত হবে। এখন অপেক্ষা মে মাসের শেষ দিকে, তখন বাজারে সীমিত আকারে হলেও মিলবে নতুন টাকা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, রোজার ঈদে নতুন নোটের যেই চাহিদা ছিল সেই চাহিদা এবার পূরণ হয়নি, তবে কোরবানিতে সেটি কিছুটা হলেও পূরণ হবে এমনটা আশা করা যায়, কারণ এই মাসের শেষ নাগাদ নতুন নকশার নোট আসবে বাজারে। অবশেষে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার যে দরজা বন্ধ করেছিল সেটি আবারও খুলতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম পর্যায়ে সীমিত পরিসরে হলেও চালু হয়েছে ভ্রমণ ভিসা। প্রতিদিন দেয়া হচ্ছে 50টি করে। দেশটির আশ্বাস, ধাপে ধাপে বাকি বিধি নিষেধগুলো তুলে নেওয়া হবে। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে এসব কথা জানান আমিরাতের রাষ্ট্রদূত। ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা, যার জেরে তখন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে আমিরাত সরকার। পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাদের মুক্ত করে দেশে ফেরত আনা হয়, কিন্তু বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দেয় আরব ভূখণ্ডের এই দেশটি। অবশেষে আবারও স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি। সীমিত পরিসরে আবারও বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দিচ্ছে আমিরাত সরকার। প্রতিদিন ইস্যু করা হচ্ছে 30 থেকে 50টি ভিসা। ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য একসঙ্গে ভিসা ইস্যুর প্রক্রিয়াতেও গতি ফিরেছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বাড়িয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। আলাপকালে এসব বিষয় তুলে ধরেন তিনি। ভিসা নিষেধাজ্ঞা ধীরে ধীরে আরও শিথিল করা হবে বলেও জানান তিনি। আমিরাতের রাষ্ট্রদূত জানান, দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এসব উন্নয়নকে স্বাগত জানিয়ে আমিরাতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত। একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা শুরু করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারের যে সিন্ডিকেট, অর্থাৎ মালয়েশিয়ার কর্মী পাঠাতে যে দুর্নীতি অনিয়ম হয়েছে, যার কারণে মালয়েশিয়া বারবার শ্রমবাজারটি বন্ধ হয়ে গেছে, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। তাদের এই যে সক্রিয়তার বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস, বাইরার পক্ষ থেকে সেই খবরও আছে। এবং এই মালয়েশিয়ার শ্রমবাজারটিকে আবারও পুনরায় চালু করা এবং এই শ্রমবাজারে যাতে এইসব অনিয়ম বন্ধ করা যায় সেই বিষয়ে আসলে সরকারের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে বাইরের পক্ষ থেকে। এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমিরাতের যে নতুন সম্ভাবনা শ্রমবাজার খুলছে সেটি নিয়েও আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। জনাব ফখরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ, ব্র্যাক মাইগ্রেশনে তিনি কাজ করেন, জনাব আল আমিন নয়ন। আপনাকেও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমি শুরুতেই
বাইরার যুগ্ম মহাসচিব জনাব ফখরুল ইসলাম, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই যে আমিরাতের যে শ্রমবাজারটি নতুন করে আবার চালু হলো, সেখানে আমরা আসলে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে শ্রমবাজারগুলো বন্ধ হচ্ছে। এর পেছনে অনেকগুলো কারণ, আমাদের অভ্যন্তরীণ অনেক রাজনৈতিক, অনেক বৈশ্বিক কারণও রয়েছে। কিন্তু আমিরাতের মতো একটি বড় বাজার, মধ্যপ্রাচ্যের যে বাজারগুলো, সেখানে বারবার এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, এর পেছনে আসলে সুনির্দিষ্ট কারণগুলো কি, এবং এইটি কি আসলে এভাবে চলতেই থাকবে, নাকি এর আসলে একটি টেকসই সমাধানের দিকে যাওয়া সম্ভব? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছিলেন, আরব আমিরাত হচ্ছে আমাদের অলমোস্ট দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। দীর্ঘদিন থেকে সেখানে আমাদের শ্রমিকেরা গিয়ে থাকে এবং সেখানে সফলতার সাথে তারা কাজ করে। তো দীর্ঘদিন পর্যন্ত এই শ্রমবাজারটা বন্ধ আছে, সাবেক সরকারের আমলেই বন্ধ হয়েছে এবং সেখানে তাদের একটা কূটনৈতিক ব্যর্থতা ছিল, যে কারণে শ্রমবাজারটা খোলা সম্ভব হয় নাই। বর্তমান সরকার এসে তারা যে কূটনৈতিক একটা সফলতা দেখিয়েছে এবং শ্রমবাজারটাকে পুনরায় ওপেন করার যে পরিকল্পনা নিয়েছে, এবং ইতিমধ্যে অলরেডি আমরা এই সুখবরটা শুনেছি। এটা খুবই আনন্দের এবং আমাদের জন্য অত্যন্ত, আমাদের কর্মীদের জন্য অত্যন্ত আনন্দর বিষয়। এবং আমাদের দেশ থেকে আরো প্রচুর শ্রমিক যাবে এবং প্রচুর রিমিটেন্স আসবে। আমরা আশা করি সেখানে আমাদের যে আইন শৃঙ্খলা বা আমাদের শ্রমিকদের যে রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো শ্রমিকেরাও টেক কেয়ার করবে এবং আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সবসময় যেন শ্রমবাজারটা আমাদের ঠিক থাকে, সেই বিষয়ে আমাদের এমবাসি গুলো এবং আমরা যারা রিক্রুটমেন্ট এজেন্সি, যারা তারাও যেন সবসময় তৎপর থাকে, এই বিষয়ে আমাদের ভূমিকা থাকা উচিত। জি, অবশ্যই। না, কিন্তু এই যে শ্রমবাজারগুলো কেন বন্ধ, মানে বিশেষ করে আমিরাতের শ্রমবাজারটা বন্ধ হওয়ার পেছনে কারণ কি? আমিরাতের শ্রমবাজারটা তো আসলে অনেকদিন থেকে বন্ধ। সেটা আপনার ওই যে যখন কোভিড হলো, কোভিডের আগ থেকে কিন্তু বন্ধ। কোভিডের পরে তারা কিছু শ্রমিক নিয়েছিল, সেক্ষেত্রে তারা ভিজিট টু এমপ্লয়মেন্টে তারা কিছু শ্রমিক নিয়েছিল। এরপরে আমাদের কন্টিনিউ কিন্তু আমাদের এই বাজারটা বন্ধ ছিল এবং সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করছি, সাবেক সরকারের সাথে তাদের একটু সম্পর্কে কিন্তু শিথিলতা ছিল। সেই জায়গাটাতে কিন্তু তারা ওপেন করতে পারে নাই। এবং এর মধ্যে যখন আমরা 5ই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, বিপ্লবের আগে আমাদের কিছু শ্রমিক তাদেরকে সাপোর্ট করে সেখানে যে একটা ডেমনস্ট্রেশন করেছিল, তারা সেক্ষেত্রে কিছু পানিশমেন্ট দিয়েছিল। কিন্তু ওইটার কারণে যে শ্রমবাজার বন্ধ হয়ে গেছিল, বিষয়টা ঠিক ওরকম না, কারণ এর আগে থেকেই কিন্তু শ্রমবাজার বন্ধ ছিল। তো এখন আমাদের এটা হচ্ছে আমিরাতের বিষয়। আপনি যদি অন্য শ্রমবাজারগুলোর বিষয় হন, তাহলে কি আমরা সেটা আলোচনা করতে পারি। জি, আমি আলোচনা করব এই নতুন শ্রমবাজারে যে মানে আমিরাতে শ্রমবাজারটা চালু হলো এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই খুব অল্প পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে। সেখানে সম্ভাবনা কতটুকু আছে? আমাদের কি অনেক বেশি লোক নেওয়ার কি মানে সুযোগ আছে কিনা সেখানে, কাজের সুযোগ? না, নিশ্চয়ই আমাদের প্রচুর কর্মী সেখানে সাইডে আছে। বিশেষ করে সেখানে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কিন্তু প্রচুর সেখানে কাজ আছে। তো আমাদের ক্লিনিং সেক্টর, তারপরে লেবার সেক্টর, আদার সেক্টর, বেশ কিছু স্কিল ম্যান পাওয়ার সেখানে দরকার হয়। তো সেই জায়গাটাতে আরব আমিরাতে কিন্তু আমাদের যথেষ্ট সুযোগ আছে। আমরা মনে করি তারা বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ থেকে শ্রমিক আনছে, কিন্তু বাংলাদেশ যদি ওপেন থাকে তাহলে বহু কোম্পানি কিন্তু বাংলাদেশের শ্রমিকদেরকেই তারা পছন্দ করে এবং সেখান থেকে প্রচুর কর্মী যাওয়ার, অদক্ষ প্রচুর কর্মী যাওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু জনাব আলামিন নয়ন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আমিরাতের শ্রমবাজারটি যে খুললো, এটির সম্ভাবনা যেমন আছে, এটি যাতে সামনের দিন আবার বন্ধ হয়ে না যায় হঠাৎ করেই, সেই জায়গাগুলোতে আসলে কি কাজ করা আছে? এখানে কূটনৈতিক তৎপরতার জায়গাটা কেমন আছে, অথবা যারা রিক্রুটিং এজেন্সিস আছেন তাদের এই জায়গাটাতে করণীয় কি রয়েছে? জনাব আলামিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। যে আরব আমিরাতের যে শ্রমবাজারটা আবার নতুন করে ওপেন হয়েছে, এটা আসলে এই সরকারের একটা যুগান্তকারী একটা পদক্ষেপ এবং বিদেশগামীদের জন্য নিঃসন্দেহে একটা ভালো খবর।
কিন্তু পাশাপাশি যেটা করতে হবে আসলে সেই জায়গাটা হচ্ছে যে আমাদের এই শ্রমবাজারগুলো কেন নষ্ট হচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে। আমি যদি মনে করি দীর্ঘদিন কাজ করতে গিয়ে যে মানে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মনিটরিং এর অভাবটা আছে, যে আমরা কর্মী পাঠাচ্ছি, সেই কর্মী সেই দেশের কোম্পানিতে কি ধরনের কাজ পাচ্ছে, সেখানে থাকছে কিনা। যদি আমরা কোভিড কালীন সময়ের পরে যদি এমপ্লয়মেন্ট ভিসায় যে কর্মীরা গেছে, বিশেষ করে ভিজিট ভিসায় যেগুলা গিয়েছিল, এরা কি কতজন কর্মী আসলে ওই দেশে থাকছে, না ওখান থেকে ট্রানজিট হিসাবে আরব আমিরাতকে নিয়ে তারা হচ্ছে লিবিয়া, তিউনিসিয়া বা বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য যাচ্ছে, সেগুলোকে আগে করতে হবে। এবং অবশ্যই শ্রমিকদের মানে মর্যাদা এবং অধিকারটা নিশ্চিত করতে হবে। সেখানে আমাদের কূটনৈতিক তৎপরতা থাকতে হবে, যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রত্যেকটা কর্মীদের শতভাগ অধিকার নিশ্চিত হবে, ন্যায্য মজুরি পাবে এবং নিরাপদে তারা সে দেশে কাজ করবে। কিন্তু আমরা দেখেছি আমিরাত থেকে অনেক কর্মী দেশে ফিরে আসছে, যাদের অভিযোগ ছিল তারা ওখানে গিয়ে কাজ পায়নি, বা সে দেশের মানে ভিসা জটিলতা তাদেরকে মানে যে মধ্যস্বত্বভোগী দালাল বলি বা কিছু রেকর্ড এজেন্সি বা ট্রাভেল এজেন্সি যারা অসাধু ভাবে এই কর্মীদেরকে নিয়ে কাজ মানে পাঠিয়েছে, তারা কিভাবে যে এক প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়ে তারপরে তার ভিসা এক্সটেনশন হচ্ছে না, তারপরে সে নতুন করে কোনো আকামা পাচ্ছে না, এই জায়গাগুলোকে দেখতে হবে। তো আমি বলবো যে এখানে সব সেক্টর কি কিন্তু সঠিক নজরদারিতে মানে মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে। যেমন রেকর্ডিং এজেন্সি গুলো, এখানে ফখরুল ভাই আছেন, বাইরের পক্ষ থেকেও কিন্তু এই মনিটরিং কন্ট্রোলগুলো করতে হবে। আমরা দেখেন অনেক নতুন নতুন শ্রমবাজার কিন্তু ওপেন হয়েছিল আমাদের, বা হয়েছে সম্ভাবনাময় শ্রমবাজারগুলো, কিন্তু কিছু মনিটরিং এর অভাবে, কিছু জবাবদিহিতার অভাবে কিন্তু সেগুলো কিন্তু আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলোকে মানে আমি বলবো যে একটা মানুষও গিয়ে যদি বিদেশে বিপদে পড়ে, সেই অভিযোগটাকেও কিন্তু আমলে নিতে হবে, কেন সে বিপদে পড়লো। তাহলে আমরা এই সম্ভাবনাময় শ্রমবাজারগুলোকে আমরা তুলে ধরতে পারবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ যদি নিতে পারি, তাহলে নিরাপদ হবে তার অভিবাসন, এবং সে নিরাপদে কাজ করবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে বলে আমার মনে হয়। শুধু বাইরে না, এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তাদেরও এই কাজটা করতে হবে। এবং আমাদের সংশ্লিষ্ট যে দূতাবাস আছে তাদেরকেও কিন্তু এই মনিটরিং এর ব্যবস্থাটুকু রাখতে হবে, যে কর্মীরা যে আসতেছে তারা ঠিকভাবে যথাযথ চাকরি পাচ্ছে কিনা, তাদের যথাযথ নিয়মিত বেতন পরিশোধ হচ্ছে কিনা, তাদের কর্মপরিবেশ ঠিক আছে কিনা। এই জায়গাগুলো যদি নিশ্চিত না হয়, যদি কোনো ব্যত্যয় হয়, তাহলে যেই সংশ্লিষ্ট রিক্রুট এজেন্সি পাঠিয়েছে তার বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে তো এই জায়গাটা আমি মনে করি বন্ধ হবে। মানে আপনি বলছিলেন যে কেউ যাতে বিপদে পড়লে মানে একজনও যদি বিপদে পড়ে সেক্ষেত্রে সেটিকে আমলে নিতে হবে। আপনার কি মানে তার মানে এখন কি আসলে প্রবাসীদের যে সমস্যাগুলো রয়েছে, তারা যে চ্যালেঞ্জগুলো সম্মুখীন হচ্ছেন সেখানে গিয়ে বিদেশের মাটিতে, সেগুলো খুব একটা আমলে নেওয়া হয় না বা বিগত দিনে সেটি নেওয়া হয়নি, সেই কারণেই এই জটিলতাগুলো দিন দিন বেড়েছে, আপনি কি সেটি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি, কারণ আমার অভিজ্ঞতায় বলে, যেমন আপনারা জানেন ইতিমধ্যে সৌদি আরব থেকে কিন্তু প্রতিদিন কিন্তু শত শত কর্মী ফেরত চলে আসছে যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। আচ্ছা, এই ডিপোর্টের কারণগুলো কি কেউ আমরা খুঁজে বের করেছি? কেন তাদেরকে ডিপোর্ট, তাদের কি মানে কষ্টের কথাগুলো শোনার চেষ্টা করছে, সে ওখানে অবৈধ থাক বা যেটাই থাক, প্রকৃত কারণটা কি, কেন ডিপোর্ট করা হচ্ছে? তো দেখেন, একটা দেশে কর্মী যাচ্ছে, এখানে এখন মানে হচ্ছে যে এরকমও গেছে যারা রিসেন্ট সৌদি আরবে গিয়েছে, হয়তো 2 মাস 3 মাস হলো গিয়েছে, তাদেরকে কিন্তু ডিপোর্ট করা হচ্ছে। তো এই জায়গাগুলো আমরা তাদের যদি এই গল্পগুলো না শুনি, তাদের ঘটনাগুলো যদি না শুনি, এই ঘটনা থেকে তাদের এই সমস্যাগুলোকে যদি চিহ্নিত না করতে পারি, তাহলে এই প্রবণতা মানে বাড়তেই থাকবে এবং আপনার হচ্ছে ওই শ্রমবাজারটা কিন্তু বন্ধ হবে। আপনি যেটা বলছেন যে মানে যেহেতু নেক্সট ইতে মালয়েশিয়ার কথা বলবেন, আমি জাস্ট একটা মালয়েশিয়ার প্রসঙ্গ বলি। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পরে কিন্তু আমরা সবাই জানি যে অবৈধভাবে মালয়েশিয়া ভিজিট ভিসায়, মালয়েশিয়া মানে বিভিন্ন উপায়ে কিন্তু বাংলাদেশিরা ঢোকার চেষ্টা করছে এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে অনেক কর্মীকে কিন্তু ফেরত পাঠাচ্ছে। এটার ফলে যেটা হচ্ছে যে আমার দেশের কিন্তু ভাবমূর্তিগুলো কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এবং পরবর্তীতে ওই শ্রমবাজারটা ওপেন হইতে কিন্তু অনেক কিন্তু বেগ পেতে হবে আমাদের দেশের সরকারকে। তো এই জায়গাগুলোকে আমাদের আমলে নিতে হবে।
ধন্যবাদ আপনাকে। আপনারা দুজনেই থাকুন, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমরা একটু রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে ঘুরে আসতে চাই। সেখানে কথা বলছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, তিনি মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান। তিনি সেখানে একটি সেমিনারে বক্তব্য রাখছেন, আমরা তার বক্তব্য শুনে আসি। সাধারণত ইজি না, তবে যে কোনো সমাজ যদি মানুষের জীবনমান উন্নয়ন করতে চায় তাহলে খাদ্য নিরাপত্তা যেরকম জরুরি, স্বাস্থ্য নিরাপত্তা সেরকম জরুরি, এবং প্রত্যেকের জীবনমান যেন একসাথে উন্নয়ন হয় সেজন্য মানে এক ধরনের পলিসি নেওয়া উচিত আমি মনে করি। আমি আশা করি এখানে আমাদের সম্মানিত উপদেষ্টা আছেন, ওনারা এগুলি সবাই বিবেচনা করবেন। তো বিবেচনা করে ভবিষ্যতে আরেকজন আমার একজন আলোচক বলছেন যে ব্যাংক লোন, এটা সত্যি কথা। আপনি যদি আমাদের প্রতিবেশী দেশে যান, ওখানে গেলে অটোমেটিক্যালি ওয়েদার ইন্স্যুরেন্স করা আছে। যদি 34 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি তাপমাত্রা যায় তাহলে অটোমেটিক তারা কিছু কম্পেনসেশন পায়, বিকজ ওই তাপমাত্রা গেলে উৎপাদনশীলতা কমে যায়। আমাদের দেশে শুধু এগুলি কিছুই নেই। আমরা একদিন যদি দাম বাড়ে তো কৃষকের দোষ দিই, আরেকদিন দাম বাড়লে আমরা কারণ বাজারে ওই ব্যবসায়ীদের দোষ দিই। এই এত দোষ টোষ দিয়া দেশের উন্নয়ন না, এগুলি হয় যে মানে বাইয়ে বাইয়ে মারামারি করতে চাইলে একটা কারণ বাইর করা আর কি। তো আমরাও চাই দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। 2, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই যখন আমাদের জমি কম, আমাদের উৎপাদনশীলতা বাড়াইতে হবে। উৎপাদনশীলতা বাড়াইতে গেলে যেই প্রযুক্তির দরকার সেই প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা তো প্রযুক্তি আবিষ্কার করতে পারি না, কিন্তু আমাদের যে সমাজ সেই প্রযুক্তি ব্যবহার করারও আমাদের জ্ঞান নাই অনেকের। তাছাড়া অন্যান্য দেশে যখন আমরা যাই দেখি যে সে দেশের বিশ্ববিদ্যালয়, সে দেশের সরকারি গবেষণা কার্যক্রম এবং বেসরকারি কাজের কার্যক্রমকে একত্রীভূত করা হয় যেন কোনো রিসোর্সে মিসইউজ না হয় বা ইউজ না করা হয়। এখানে আমি গেছিলাম একদিন, মিনিস্ট্রি অফ আমাদের বাড়ি আছে, গবেষণা কার্যক্রম চালায় ভেজিটেবলের। আমি বললাম যে ভাই আপনারা যে এতগুলা আবিষ্কার করছেন বললেন একটা দুটো আমাদেরকে দেন না, বলে ভাই এটা কোনো আইন নাই। তো ওনারা গবেষণা করি ওনার পকেটে রাখি দেয়, আর নয় যে বিএডিসিকে। আজ পর্যন্ত কেউ এখানে, তো আপনারা কৃষক নাই এখানে? কৃষক আছে। আচ্ছা মাশাআল্লাহ, কোনো কৃষক কি বিএডিসির কোনো হাইব্রিড বীজ কোনোদিন পাইছেন? আমি তো জানি না, নাই। ও পাইবে কোত্থেকে? তো সেজন্য বলতেছি এই যে আমাদের যে রিসোর্সগুলো আছে, বিশ্ববিদ্যালয় গবেষণা করে, বাড়ি গবেষণা করে, আমরাও তো গবেষণা করি, আমরা তো এটা তো বিনা পয়সার কাজ। এক মিনিট শেষ করেন। এই গবেষণা কার্যক্রমগুলোকে করে যদি একত্রে রিসোর্সগুলোকে। দর্শক, আমরা বক্তব্য শুনছিলাম বিএনপি নেতা এবং এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি বক্তব্য রাখছিলেন কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতি বিষয়ক যে সেমিনার চলছে সেখানে তার বক্তব্য শুনছি। আমরা আবার আলোচনায় ফিরছি। আমরা আলোচনা করছি জনশক্তি রপ্তানির যে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম এবং ব্র্যাকের মাইগ্রেশন বিষয়ক বিশেষজ্ঞ আল আমিন নয়ন। আমরা আবারও ফিরছি জনাব ফখরুল ইসলাম আপনার কাছে। আপনি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আপনারা কাজ করছেন, আমরা জানি অনেক দিন ধরে বন্ধ, আবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেই সম্ভাবনার যখনই তৈরি হয়েছে তখনই সক্রিয় হয়ে উঠেছে পুরনো যে চক্র, যেই সিন্ডিকেট চক্র, তারা সক্রিয় হয়েছে এবং এটি নিয়ে আপনারা বেশ উদ্বিগ্ন এবং আপনারা শ্রম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। আপনারা আজকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। কি বলেছেন স্মারকলিপিতে, কি কি চেয়েছেন এবং সেই দাবিগুলো পূরণ হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন থেকে সাবেক ফেসিবাদী আমলে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছিল এবং দুবার এই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয়েছিল। এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে যত কর্মী মালয়েশিয়াতে গিয়েছে প্রত্যেক কর্মীকে 1.5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হচ্ছে অতিরিক্ত। এই যে সিন্ডিকেট চক্র, তারা প্রায় এভাবে 12,000 কোটি টাকা এখান থেকে লোপাট করেছে এবং আমাদের কর্মীদের যে টাকায় যাওয়ার কথা ছিল সরকারি হিসেবে তার চেয়ে 5-6 গুণ বেশি দিতে হয়েছিল।
কিন্তু অপরপক্ষে আমাদের যে প্রায় 2500 রিক্রুটমেন্ট এজেন্সি, তার মধ্যে মাত্র সর্বশেষ 100 জনে কাজ করতে পেরেছে, বাকি 2400 রিক্রুটমেন্ট এজেন্সি কোনো শ্রমিক পাঠাতে পারে নাই। কিন্তু তারপরও একদিকে তারা শ্রমিক থেকে অতিরিক্ত অভিবাসন নিয়েছে এবং শ্রমিকেরা সেখানে যাওয়ার পরও বিভিন্ন রকমের প্রবলেম পড়েছে। এরপরে আপনার মাইগ্রেশন কস্টও বেড়েছে, আমাদের দেশে সুনামও নষ্ট হয়েছে এবং গুটি কয়েক গোষ্ঠী এবং জন্য এই বাজারটা তারা করায়ত্ত করেছে। বিশেষ করে সাবেক সরকারের মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এই ধরনের সিন্ডিকেট গুলো তারা তৈরি করেছিল। আমরা আমাদের স্মারকলিপিতে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। এর আগে আমাদের যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। তো আজকে আমরা স্মারকলিপিতে বলেছি যে সাবেক সরকারের আমলে যেই সিন্ডিকেটটা হয়েছিল এবং বিশেষ করে একটা এমইউ হয়েছিল, যে এমইউতে বলা হয়েছিল যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে, যেটা মালয়েশিয়া আরো 14টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে, যেখানে এরকম কোনো এমইউ নাই এবং বাংলাদেশে 176টা দেশে কম বেশ কর্মী পাঠায়, সেখানেও কোনো এই ধরনের এমইউ নাই যেখানে ওই দেশের সরকার বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করবে, এরকম কোনো কোথাও নাই। কিন্তু তো সেই জায়গাটাতে আমরা বলেছি যে এই সাবেক সরকারের মন্ত্রী এমপিরাই এবং সরকার সরাসরি এখানে যুক্ত ছিল এবং এই এমইউ করেছে সিন্ডিকেটের জন্যই পরিকল্পিত করে ভাবে কিন্তু এই ধরনের একটা এমইউ তারা করিয়েছিল, যার ফলে একটা লাইসেন্স সম্পৃক্ত হওয়ার জন্য কমপক্ষে 5 কোটি টাকা তারা নিয়েছিল। নিয়ে তারপরে আবার কর্মীদের থেকেও তারা প্রত্যেক কর্মী থেকে 1.5 লক্ষ করে চাঁদা নিয়েছিল। এভাবে তারা সিন্ডিকেট করেছিল। সেই সিন্ডিকেট অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে স্মারকলিপিতে উল্লেখ করেছি এবং তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে সিআইডিতে মামলা আছে এবং এই সিন্ডিকেট হোতাদের অনেকের বিরুদ্ধেই 5 আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের অনেকেই এই আসামি আছে, কিন্তু ছাত্র জনতা হত্যার মামলার আসামি আছে কিন্তু। এবং সেই একই গোষ্ঠী, একই ব্যক্তি আজকে সিন্ডিকেট করার জন্য আবার অপতৎপরতা করছে এবং তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলছে তারা আমাদের উপদেষ্টাদেরকে ম্যানেজ করে ফেলছে এবং তারা বলছে তারা সিন্ডিকেটের লাইসেন্স ইন করানোর জন্য প্রত্যেকটা লাইসেন্স থেকে তারা আগে 5 কোটি টাকা নিত, এখন 5 মিলিয়ন রিঙ্গিট তারা দাবি করছে, যেটা প্রায় 14-15 কোটি টাকা। এইভাবে তারা সিন্ডিকেটের যে অপতৎপরতাগুলো শুরু করছে আগের ব্যক্তিরাই আছে এবং নতুন ভাবে কিছু রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তিকে তারা বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে মালয়েশিয়া আপনার কোনোভাবে সিন্ডিকেট ছাড়া কর্মী নিবে না। আসলে এটা তাদের ভুল তথ্য, কারণ মালয়েশিয়া তাদের প্রয়োজনেই তারা আমাদের কর্মী নিতে হবে, কারণ তারা তাদেরকে কর্মীদেরকে বেতন দিতে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের বাসস্থান দিতে হবে এবং তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তা আমাদের প্রয়োজনে তারা কর্মী নিবে না, তাদের প্রয়োজনেই কর্মী নিবে এবং বাংলাদেশের কর্মী তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এমন কিছু সেক্টর আছে যে সেক্টরগুলোতে বাংলাদেশি কর্মী ছাড়া অন্য কোনো দেশের কর্মী তারা পাবে না। সুতরাং আমরা মনে করি এই যে বর্তমান সরকার, এই সরকার আসছে অনৈতিকতার বিরুদ্ধে, আমাদের করাপশনের বিরুদ্ধে তাদের যে দৃঢ় অবস্থান, আমরা বৈষম্যের বিরুদ্ধে যে তাদের দৃঢ় অবস্থান, সেই অবস্থান থেকে আমরা আমাদের মাননীয় উপদেষ্টাকে আমরা বলেছি এই সরকারকে বিব্রত করার জন্য, আপনার সরকারকে বিব্রত করার জন্য এবং আপনার সরকারকে ইমেজ ক্ষুণ্ণ করার জন্য সেই পুরাতন একই চক্র আরো নতুন কিছু ব্যক্তিকে নিয়ে এবং পুরাতন লোকগুলোই তাদের নামে বেনামে নতুন করে সিন্ডিকেট করার অপতৎপরতা করছে। এই ধরনের সিন্ডিকেট গুলো বন্ধ করতে হবে, যাতে কম খরচে এমন একটা মেকানিজম করতে হবে, সুনির্দিষ্ট খরচে কর্মীদেরকে আমরা সকল রিক্রুটমেন্ট এজেন্সি তাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যাতে পাঠাইতে পারে। কারণ লাইসেন্স, সব লাইসেন্স সমান, সরকারকে সবাই ট্যাক্স দিয়ে এবং সরকারকে ডিপোজিট দিয়েছে। কোনো মুসলিমীয় কিছু লাইসেন্স কর্মী পাঠাবে এবং কিছু লাইসেন্স কর্মী পাঠাবে না, তা কোনোভাবেই হতে পারে না এবং তাতে কিন্তু আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। এবং আমাদের দেখেন 17,000 কর্মী যেতে পারে নাই, যারা একদম চূড়ান্ত ভাবে রেডি ছিল। এছাড়াও প্রায় টোটাল 50,000 কর্মী কিন্তু যেতে পারে নাই। তো সেই জায়গাটাতে আমরা মনে করছি বারবার শ্রমবাজার বন্ধ হচ্ছে, অতিরিক্ত অভিবাসন খরচ হচ্ছে এবং এই শ্রমবাজারে একটা অরাজকতা তৈরি হয়েছে। বিশেষ ব্যক্তি গোষ্ঠীকে এই শ্রমবাজারকে তাদেরকে ইজরা দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, একটা বৈষম্যের শিকার হচ্ছি আমরা এবং আমাদের এই সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য একটা বড় রকমের জনাব ফখরুল ইসলাম, এই যে যেই দাবিগুলো আপনারা করেছেন সরকারের কাছে, সেগুলো আসলে কতটা সরকার পূরণ করতে পারবে? আমি একটু জনাব আল আমিন আপনার কাছ থেকে জানতে চাইবো যে সরকারের এই বর্তমান সরকার, যেহেতু এটি আসলে আগের সরকারের একটি সিন্ডিকেট, তারা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এই সরকার কি আসলে এই সিন্ডিকেট বন্ধ করে মালয়েশিয়ান শ্রমবাজারটিকে, আমরা জানি যে এক একজন কর্মী অন্তত এই সিন্ডিকেটের কারণেই
1.5 থেকে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা বেশি দিয়ে মালয়েশিয়া যেতে হচ্ছে, সেই জায়গাটা আবারও একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া যাতে যাওয়া যায়, সেই প্রক্রিয়াটা করাটা কতটা সম্ভব হবে? দেখুন, আমি মনে করি যে সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থাপনা যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু মালয়েশিয়ার এই শ্রমবাজারটা মানে হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি আশাবাদী যে মানে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এটা মানে উদ্যোগ নিবে। এবং ফখরুল ভাই বলেছেন যে তারা আজকে স্মারকলিপি দিয়েছে, এবং বর্তমান সরকারের উপদেষ্টা তো সবাই জানে যে পূর্বের সিন্ডিকেটরা কিভাবে এই মালয়েশিয়ার শ্রমবাজারটাকে মানে দখল করে রেখেছিল, কিভাবে অভিবাসন ব্যয়, আমাদের উচ্চ ব্যয় তৈরি হয়েছিল। এবং শুধু অভিবাসন না, পুরো মানে মেডিকেল সিস্টেম থেকে আরম্ভ করে পুরো একটা সিস্টেমটাকে কিন্তু তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল, এবং তাদের বাইরে কোনোভাবেই কর্মীরা অন্য কোথাও যেতে পারে না। এটার পাশাপাশি হচ্ছে যে পাসপোর্টগুলোও কিন্তু তারা তাদের হেফাজতে রাখতো, যাতে একটা কর্মী অন্য কোথাও যাওয়ার আবার সিদ্ধান্ত না নিতে পারতো। তো এই প্রক্রিয়ার কারণে কিন্তু অনেক কর্মী যারা গিয়েছে তারাও যেমন কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে। কারণ আপনারা জানেন যে উচ্চ অভিবাসন ব্যয় যখন থাকবে, তখন যখন রিসিভিং কান্ট্রিতে ওই কর্মীরা থাকবে, বিশেষ করে মালয়েশিয়াতে, তখন কিন্তু তার কিন্তু আসলে যে টাকা ইনভেস্ট করে গেছে, অভিবাসন ব্যয় দিয়ে গেছে, সেই টাকা যখন তুলতে হিমশিম খাবে, তখন কিন্তু নানা অপকর্মের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অবৈধ হওয়ার প্রবণতা থাকবে, তারপরে বিভিন্নভাবে টাকা সংগ্রহ করা থাকবে। এমনকি আমরা যে এই যে দেখেন যে শুধু মানে মালয়েশিয়া না, এই যে আমাদের ওয়েজেন্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালে 4800+ বাংলাদেশের মরদেহ ফিরেছে। এর বড় অংশ কিন্তু হার্ট অ্যাটাক। এর পিছনে কিন্তু উচ্চ অভিবাসন ব্যয়ও কিন্তু আছে, মানসিক দুশ্চিন্তা আছে, কর্মপরিবেশ ঠিক ছিল না বা কাজ না, এটা তো আমাদের দেখেন শুধু এই কারণে কিন্তু কত জায়গাতে এই সমস্যাগুলো তৈরি হওয়ার মানে হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমলে নিয়ে এটাই সময়, আমি আশা করি যে এই সরকারই হয়তো বা পারবে এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে, আর এবং বন্ধ করা প্রয়োজন অবশ্যই। আমরাও আশা করছি নিশ্চয়ই এই সরকারের প্রধান উপদেষ্টা, তিনি একজন আন্তর্জাতিক নেতা, এবং তার পক্ষে আসলে এটি করাটা যতটা সহজ হবে, অন্য কেউ হয়তো সেটি অন্যদের জন্য সেটি অনেক কঠিন। আমরা আশা করব মালয়েশিয়া সহ বৈদেশিক যত শ্রমবাজার আছে বাংলাদেশে, সেগুলোর যত ধরনের সমস্যা আছে সেগুলো সমাধান হোক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জনাব ফখরুল ইসলাম এবং জনাব আল আমিন স্বপন, আল আমিন নয়ন, দুঃখিত। দর্শক, এরই সাথে বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। আসছে বাজেট হবে ব্যবসা বান্ধব, কমানো হবে করের বোঝা, ব্যবসার খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে এমন বাজেট দিতে চায় সরকার। রোববার রাজধানীতে এক বাজেট আলোচনায় এসব কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এ সময় বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিলেন বক্তারা। বাজ বিচারহীন প্রকল্প এবং তাতে সীমাহীন অনিয়ম দুর্নীতি, বিগত সরকারের এমন লুটপাটের চর্চা ভোগাচ্ছে দেশের অর্থনীতিকে। এসব প্রকল্পের অনেকগুলোই এখন অর্থনীতির বিস্ফোরায় পরিণত হয়েছে। রাজধানীর ফরেন চেম্বার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও জাপান চেম্বারের বাজেট আলোচনায় এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, জিডিপি প্রবৃদ্ধি মূল বিষয় নয়, এখন তার চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনীতির স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি কমানো। But we see there are a lot of discrimination happening between private and public sectors. And if you look into the first thing, the government employee, they need to pay taxes only on basic salary, bonus and festival bonus. In order to maximize the benefit of the digitalization, the process of the custom procedure should be reviewed first. বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান। বলেন, ব্যবসা বাণিজ্যে ব্যয় বৃদ্ধি উদ্বেগের কারণ। We need to focus on that, and most importantly, this debt responsibility is fragmented in the government. There's Bangladesh Bank, Finance Division, ERD, state-owned enterprises. Unless we bring them institutionally and technologically integrated, it is going to be difficult to manage this. আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান, জানান আগামী বাজেট ব্যবসা বান্ধব হবে, কর দিতে হবে নিয়ম মেনে। Our promise is to make your compliance much easier
and to increase our tax net at any cost. Even the taxpayer who are in tax net but still non-complying, to make sure that every taxpayer is complying. এনবিআর চেয়ারম্যান বলেন সব ঋণধারীদের ট্যাক্স ফাইল জমা দিতে হবে, না দিলে পড়তে হবে জটিলতায়। At this moment our tax returns are not being audited, so let us have a plan. মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। শেয়ারবাজারের খবর জানাবো এবার। শেয়ারবাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি জেনে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। লেনদেন চলছে কিছুটা ইতিবাচক ধারা, যেটি গতকাল থেকে শুরু হয়েছে দীর্ঘদিন পরে। সেই ইতিবাচক ধারা আজও অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিনেও অব্যাহত আছে আমরা দেখতে পাচ্ছি, এবং লেনদেনের পরিমাণে কিন্তু বেশ বেড়েছে। এর মধ্যে প্রায় 400 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 290টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 67টির, অপরিবর্তিত আছে 38টি কোম্পানির শেয়ারের দর। ডিএসসির সূচক যদি দেখি আমরা 38 পয়েন্ট বেড়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স, ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে 6 পয়েন্টের কিছু বেশি, এবং ডিএস 30 11 পয়েন্ট বেড়েছে। মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম জানিয়ে দেব। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার 121 টাকা কিনে 122 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রি 155। ইউরো 129 টাকা কিনে 132 টাকায় 33 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 32 টাকা কেনা হচ্ছে, বিক্রয় 33 টাকা। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সা কিনে 1 টাকা 44 পয়সায় বিক্রি করা হচ্ছে। সোনার দামের কিছুটা পতন আমরা দেখেছি গত দুই তিন দিনে, এবং সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,68,000 টাকার বেশি দামে। 21 ক্যারেট 1,61,301। 18 ক্যারেটের দাম পড়ছে 1,38,253, এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,14,296 টাকা প্রতি ভরি। রূপার দামও কিছুটা বেড়েছে গত কয়েকদিনে আমরা দেখেছি 241 টাকা প্রতি গ্রাম, অর্থাৎ 22 ক্যারেট যেটি রূপা সেটি ভরিতে পড়ছে 2,811 টাকা। 21 ক্যারেটের দাম 2,683 টাকা। 18 ক্যারেট রূপা কিনতে খরচ করতে হচ্ছে 2,298 টাকা, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। এরই সাথে সময় হয়ে গেল আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকবেন আশা করছি। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। বন্দর বাণিজ্যের খবর এবার জানাবো। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মাছের আনাগোনা বাড়লেও এখনও ডিম ছাড়েনি মা মাছ। নদীর পাড়ে উৎসবের আমেজ। বজ্রসহ বৃষ্টিপাত হলেই হালদা নদীতে ডিম ছাড়বে মিঠা পানির মাছ, এমন আশায় অপেক্ষায় রয়েছে শত শত ডিম সংগ্রহকারী। তবে নদী বিশেষজ্ঞরা বলছেন, গত বছর নানা কারণে কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ না হলেও এবার নদী দূষণ কমেছে অনেকটা, তাই পর্যাপ্ত ডিম সংগ্রহ হবে বলে আশা তাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হালদা নদীতে মা মাছের আনাগোনা দেখা গেলেও বজ্রসহ বৃষ্টি না হওয়ায় ডিম ছাড়তে বিলম্ব হচ্ছে মা মাছের। এই নদীতে প্রতি বছরই এপ্রিলে রুই, কাতল, মৃগেল, কালীবাউস মাছ ডিম ছাড়লেও এবার এপ্রিল মাসের পূর্ণিমা ও অমাবস্যার দুটি যোগ গেলেও হালদা নদীতে মা মাছ ডিম ছাড়েনি। তাই অপেক্ষার প্রহর গুনছেন হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা। আল্লাহর রহমত হয়, ভারী ঢল নামে, আবার ঠান্ডার বৃষ্টি বিজলি হয়, হ্যাঁ, তখন আল্লাহর রহমত যদি হয় তাহলে আপনার ডিম ছাড়ার সম্ভাবনা আছে। এই বছর আপনার ওই যে পুকুর খনন সবকিছু নতুনভাবে কাজ চলতেছে। এইদিকে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে বারবার বৃষ্টির আলামত দেখে ডিম আহরণকারীদের মধ্যে কিছুটা ব্যস্ততা দেখা দেয়, কিন্তু পর্যাপ্ত বজ্রসহ বৃষ্টির অভাবে গত মাসে 2 জুথে মাছ ডিম ছাড়েনি। চলতি মাসে 2টি এবং জুন মাসের 2টি তিথি ডিম সংগ্রহকারীদের ভরসা বলে মনে করেন হালদা বিশেষজ্ঞরা। আগামী 9 থেকে 15 তারিখের মধ্যে একটা জো আছে। এর মধ্যে মোটামুটি সার্বিকভাবে যদি আমরা পরিবেশগতভাবে যদি বিবেচনা করি, সবকিছুই মোটামুটি অনুকূলে আছে এখনো পর্যন্ত। তবে হ্যাচারিগুলো প্রস্তুত রয়েছে ডিম থেকে মাছের রেণু উৎপাদনের জন্য। ডিম
হালা দিলে বলতেছি যে 11-12 তারিখে হয়ে যাবে, তো ওখানে যদি হয় তো সব প্রস্তুতি আমাদের কমপ্লিট। তবে হালদা নদীতে মা মাছের বিচরণের সুযোগে কেউ যেন মা মাছ শিকার করতে না পারে সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার জানাবো জনপদের শিল্প এবং বাণিজ্যের খবর। চুয়াডাঙ্গায় আঙ্গুর চাষ করে চমক দেখিয়েছেন 3 ভাই। তাদের আঙ্গুর বাগানে মিলছে কয়েক জাতের আঙ্গুর। এবছর অন্তত 10 লাখ টাকার আঙ্গুর বিক্রির স্বপ্ন দেখছেন তারা। আঙ্গুর উৎপাদনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। জামান আক্তারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের সাদ্দাম, হৃদয় ও আব্দুর রহিম 3 ভাই মিলে গড়েছেন আঙ্গুরের বাগান। 3 একর জমিতে 2022 সাল থেকে আঙ্গুর চাষ করেছেন তারা। 2 বছর থেকে গাছে আঙ্গুর এসেছে। এবছর থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। তারা জানান, অল্প পরিচর্যায় বছরে ফল হয় 2 বার। 5 থেকে 6টি জাতের আঙ্গুরের বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন তারা। এর মধ্যে বাইকুনুর, ডিগজন, একলো জাতের আঙ্গুরগুলো বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী। আমাদের বাংলাদেশের মাটিতে আমরা যে জাতগুলো আমরা কালেক্ট করেছি তার ভেতরে সবচেয়ে গর্জিয়াস জাত, বাণিজ্যিক জাত সেটা হলো এই বাইকুনুর জাত। 1 বিঘা জমির 300 আঙ্গুর গাছে খরচ প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা, আর 4 থেকে 5 লাখ টাকা বিক্রির স্বপ্ন দেখছেন তারা। অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয়রাও। অন্যান্য দেশ থেকে আমরা যে আঙ্গুর উৎপাদন ইম্পোর্ট করে থাকি, আমদানি করে থাকি, ওর থেকে আঙ্গুরটা অন্তত অনেক গুণে ভালো। লোকে বলে যে বাংলাদেশে আঙ্গুর ফল হয় না, আমরা তো নিজেরা চাষ করে আমরা তো আঙ্গুর ফল দেখছি এখন। উদ্যোক্তাদের ব্যতিক্রমী চাষাবাদে উৎসাহ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে কৃষি বিভাগ। এক্ষেত্রে আরো টেকনোলজি ডেভেলপ করা দরকার এবং এটা মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া দরকার। সেক্ষেত্রে কৃষি সম্প্রদায় উদ্যোক্তা, এই বাগানের উদ্যোক্তা যারা আছে তাদেরকে বিভিন্নভাবে পরামর্শমূলক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। প্রযুক্তিগত বিষয়টি কৃষি বিভাগ বলছে, চুয়াডাঙ্গা জেলায় আঙ্গুর চাষে আগ্রহ বাড়ছে মানুষের। আঙ্গুর উৎপাদনে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানিয়ে দেব বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া সিনেমার উপর 100% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের দাবি, অন্য দেশের দেওয়া সুবিধার কারণে যুক্তরাষ্ট্রের ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক। প্রেসিডেন্ট চান চলচ্চিত্র আবার যুক্তরাষ্ট্রেই তৈরি হবে। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিবাদ আরও বৃদ্ধি পেল। এর জেরে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়তে পারে এবং জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজকের মতো এই ছিল বিজনেস আওয়ারের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।